ছিলেন, ড্রাইভিং সিটে ছিল সবচেয়ে বড় দল বিএনপি, তার অন্তরে ছিল শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন। এটা ছিল তার ভিতরে। কারণ আপনাদের ওই যে নোট অফ ডিসেন্ট নিয়ে সিদ্ধান্ত হয় নাই বলেই তো গণভোটে যেতে হয়েছে। অন্তরে অন্তরে ছিল নির্বাচনের পর সবকিছু অস্বীকার করব, নির্বাচনের পর কিছুই মানব না। আপনার আজকের যে শিরোনাম সেটা হলো ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। আপনি জানেন যে একটা বিখ্যাত গান আছে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছে শুধু তুমি। রুদ্রমোহন শহীদুল্লাহর লেখা। হৃদয় জুড়ে শুধু তুমিই আছো। তা আপনি যদি আজকে ভিতর দিকে দেখেন, ভিতরে কি আছে, এই যে যারা বিভিন্ন ইউনূস সরকার আসার পর যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পদক্ষেপ নিল, সংস্কার টংস্কার ইত্যাদি বিভিন্ন, কিন্তু এর ভিতরে স্টিয়ারিংয়ে যারা ছিলেন, ড্রাইভিং সিটে ছিল সবচেয়ে বড় দল বিএনপি, তার অন্তরে ছিল শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন। এটা ছিল তার ভিতরে। বাহিরে যদি আসেন তাহলে বাহিরে কি ছিল? তার বাহিরে ছিল সব মেনে নেয়া, সব মেনে নেয়া, নয়তো নির্বাচন নাও হতে পারে, শঙ্কা ছিল। এবং মেজর হাফিজ অলরেডি বলেছেন যে আমরা গণভোট মেনে নিয়েছি এই কারণে, নাইলে নির্বাচনটা হতো না, এটা তারা মনে করেছে। তার মানে বাহিরে যেগুলো ছিল এগুলো তাদের সত্যিকার বিষয় না, এটা প্রতারণার মতো। তারপরে যদি আসেন, এর সাথে আরেকটা লোক দেখানো বিষয় তাদের ছিল, জুলাই বাস্তবায়ন, জুলাইয়ের যে চেতনার বাস্তবায়ন, এটাও লোক দেখানো। লোক দেখানো যদি না হবে তাহলে এত বিতর্ক কেন এখনো? আপনার এটা যদি লোক দেখানো নাই হবে, এখন জুলাই চেতনাটা কি? আচ্ছা, জুলাই চেতনা, এই যে জুলাই চেতনা বাস্তবায়ন, কোটা বিরোধী আন্দোলন, জুলাই সনদের আইনি ভিত্তি। হ্যাঁ, কিন্তু সংস্কার কেন যুক্ত হলো সেখানে? আন্দোলনের সময় ন্যাচারালি আপনি সংস্কার যুক্ত হলে এই কারণে, আপনাদের সংস্কারের সাথে সংবিধানের সম্পর্ক, সংবিধান সংস্কার করবেন, সেটা কিভাবে করবেন সেটা একটু পরে আসি। সেই সংবিধান সংস্কার করতে হলেই আপনার আজকের যে গণভোট হইল এবং যেখানে জুলাই সনদের আইনি সংস্কার, অর্থাৎ জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার 2025, এই বিষয়টা আছে। তাহলে আপনার বাহিরে ছিল কি? লোক দেখানো, আপনি সবটায় রাজি হবেন, আর কথায় কথায় জুলাইয়ের কথা বলবেন যে জুলাই আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়ন করব, যেটা নোট অফ ডিসেন্টে ভরা, এবং ভাইটাল যে জিনিসগুলা সেইগুলাই একমত হয় নাই, বারবার এই কথা বলতেছে। কিন্তু আপনি গণভোটে যাওয়ার পর এই আলাপটা আরেক ধরনের প্রতারণা। কারণ আপনাদের ওই যে নোট অফ ডিসেন্ট নিয়ে সিদ্ধান্ত হয় নাই বলেই তো গণভোটে যেতে হয়েছে। যদি ওইগুলো সিদ্ধান্ত হয়ে যেত আর তো গণভোটের প্রয়োজন ছিল না। এবং এই গণভোটের প্রস্তাবকও কিন্তু আজকে যারা ক্ষমতায় তারা, এখন তারা ওখানে ক্ষমতায় গণভোট, এখন বলতেছেন গণভোট সংবিধানে নাই, তো জুলাই সংবিধান সংস্কার পরিষদ বলতে যা বোঝায় সেটা সংবিধানে নাই ইত্যাদি। সেটা আমি পরে ব্যাখ্যায় আসছি। তাহলে এটা হলো বাহিরে, ভিতরে ছিল শুধু নির্বাচন, বাহিরে তাদের এইগুলো। এইবার আসেন অন্তরে। অন্তরে অন্তরে কি? অন্তরে অন্তরে ছিল নির্বাচনের পর সব কিছু অস্বীকার করব, নির্বাচনের পর কিছুই মানব না। এটা কেবল অন্তরের ভিতরে ছিল। যেমন ধরুন, আপনি যদি একটা ঘর ভাড়া নেন, কারো ঘর ভাড়া নেওয়ার সময় আপনার প্ল্যান আছে যে ভাড়াটি হিসেবে ঢুকবেন, কিন্তু এরপরে এই বাড়ির দখলটা আর ছাড়বেন না। তার মানে আপনি এই বাড়িটা দখলের উদ্দেশ্যেই ভাড়া নিছেন, ভাড়াটি হিসেবে ঢুকলেন, ঢোকার পর আপনি আর সরছেন না এখান থেকে, তখন এটা মালিকানা দাবি করে বসলেন ইত্যাদি। এইটা রাজনৈতিক কৌশল না? এটা তো কৌশল কোনটা? যেই কৌশলে আপনি জনগণের সাথে, জনগণকে বিভ্রান্তিতে পড়বে, জনগণ যেখানে আপনার আস্থা রাইখে যেটা করছিল সেখান থেকে আপনি তো, এটা তো কৌশল এটাকে বলে না, এটা প্রতারণা বলে। এটা নিজস্ব বেনিফিটের জন্য। তা না হলে আপনি যদি মনে করেন যে এইখানে, যেমন ধরেন যে আন্দোলনের সময় তো একটা পার্টি দীর্ঘ সময় গুপ্ত অবস্থায় থেকে আন্দোলনের সাথে পরে যুক্ত হয়েছে, তাহলে সেইটাকে আপনি কৌশল বলবেন না প্রতারণা বলবেন? না, গুপ্ত অবস্থায় যেটা করছে, যাদের কথা বলা হয় সেটা তো আপনার রাজনৈতিক কৌশল। এখনো তো দেখি টকশোতে অনেকে বলে বিএনপির ভিতরে নাকি গুপ্ত জামাত আছে, বলে। আমি জানি, আমি নামই বলতে পারি। যেমন আমাদের একজন সাংবাদিক আজিজ সাহেব, সিনিয়র, উনি প্রায়ই বলেন বিএনপিতে গুপ্ত জামাত আছে। আমি তাকে বললাম, তো বিএনপিতে গুপ্ত জামাত থাকলে সে তো বিএনপির পক্ষের লোক না, বিপক্ষের লোক। তা আপনি বুঝতেছেন, তো সেগুলো সরান না কেন? এগুলো কতগুলো ভেক্টর ইউজ করে। যেমন কি, প্রশাসনের সব অমুকের লোক, প্রশাসনের সব তমুকের লোক, তো সব লোক প্রশাসনে আমার, আবার নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে আমার বিরুদ্ধে।
যেমন সেটাই তো। তাহলে এগুলো কতগুলো ভেগ টার্ম ইউজ করে, কিন্তু এখানে এগুলো তো আমাদের কাছে দৃশ্যমান। কেন? গণভোটের কথা বিএনপির আজকের প্রধানমন্ত্রী তখনকার তারেক রহমান সাহেব, নির্বাচনের আগে তারেক রহমান সাহেব, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী, তখন উনি কি বলছিলেন? ধানের শীষে যেভাবে ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটের হায়ের পক্ষে ভোট দিবেন। তো আপনার কথায় সবাই ভোট দিছে, এখন আপনি এখান থেকে সরে যাচ্ছেন, এখন আপনি বলতেছেন এটা সংবিধানে নাই। এইবার আসি সংবিধানে নাই কি আছে। সংবিধান নির্বাচন কে দিল? অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারও নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই, তত্ত্বাবধায়ক সরকারও নাই। নির্বাচন দিলেন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তো সে তো সাংবিধানিক সরকার না। যে সরকারের নামটা ও সংবিধানের মধ্যে নাই সে তো ওই সংবিধান অপারেট করতে পারে না। না মানে তারা তো বলেনি যে তারা এটা করবে না, তারা তো বলেছে করবে। কোনটা? মানে সংস্কারের বিষয়গুলো তো তারা করবে, কাজ করবে, এটা তো তারা বলছে সংবিধানের ভিতরে থেকে। না না, আপনি করবেন যে আপনি তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি তো ওত নেন নাই, আপনি তো ওতটা নেন নাই। সেটা তো সংবিধানের আপনার বিদ্যমান সংবিধানে তো সেটা নাই। বিদ্যমান সংবিধানে তো আপনার নির্বাচনটাও নাই। আপনি যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন করছেন সেটা কি সংবিধানে আছে? না, সেটা তো একটা বিশেষ মুহূর্তে, আপনি সেটা তো ওটা বিশেষ মুহূর্তে মানে কি? তো আপনারই হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, প্রধানমন্ত্রী নাই বা আপনি এই নাই। যখন সংবিধানের কথা বলেন সংবিধানের মধ্যে থাকতে হবে, আপনার মন মতো থাকলে তো হবে না। না, এখন ধরেন প্রধানমন্ত্রী নাই, কিছু নাই, তখন সেই রাষ্ট্রটা চলবে কি করে? সেই রাষ্ট্রটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকার এসে অন্তর্বর্তীকালীন নির্বাচন একটা দিল ফেব্রুয়ারি 26-এ। এটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিছে। অন্তর্বর্তীকালীন সরকার অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী ছিল, ওনাকে এই শর্তে আনা হয় নাই যে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এখানে আরেকটা ব্যাপার আপনাকে বলে নিই ফাঁকে, আপনি কি খেয়াল আছে কিনা, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি বলছিল যে আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। খেয়াল আছে? হ্যাঁ, ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই বলছিল। তার আগে 7 তারিখে বলছিল আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। তখন কিন্তু ইউনূস সরকার ওত নেন নাই। হ্যাঁ, সেটা তো ধরেন আমাদের আমি শেষ করি। হ্যাঁ, তাহলে একবার বললেন আপনি 7 তারিখ, কার কাছে বললেন, কার কাছে চাইছিলেন? সরকারই তো নাই তখন। হ্যাঁ আছে, সরকার ছিল, অন্তর্বর্তী সরকার তো ছিল। ছিল না। অন্তর্বর্তী 8 তারিখে ওত নিছেন, 7 তারিখ তো না, 8 তারিখ নিয়েছে। 8 তারিখে ওত নিছেন, আর উনি তো চাইলেন 7 তারিখে। হ্যাঁ বলেন। অনেকেই বলে যে, আমি আমার বিবেচনায় বলছি যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। না, সরকার না থাকলে বিএনপি কার কাছে চাইলেও 3 মাসের মধ্যে নির্বাচন। আবার ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন আমি দেশের দায়িত্ব নিলাম, আপনাদের দায়িত্ব নিলাম। এই যে দায়িত্ব নিলেন এবং তার কাছে চাওয়া হয়েছে, কারণ ইউনূস সরকার তখন আসেন নাই। কিন্তু আমার যেটা কেন্দ্রীয় প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের সাথে সংস্কারের যে বিষয়টা, মানে এইটা কি আন্দোলনকালীন সময় ছিল নাকি এটা পরে যুক্ত হলো? আপনি এই সংস্কারটা জুলাই সনদের আলোকে যদি আপনি সংস্কার না করেন, সনদ তো পরে হলো, না কিন্তু আগে সংস্কার যে করতে হবে, সংস্কার করতে হবে, তার সাথে সিদ্ধান্ত নিলে দলমত নিবে, সবাই ঐক্যমত আসলো। মানে সেটা কি আন্দোলনকালীন সময় ছিল কিনা? না না, জুলাই আন্দোলনকালীন সময় এই সংস্কারের প্রশ্নটা ছিল কিনা? না না, জুলাই এটাই হচ্ছে আন্দোলনের সময় সংস্কারের প্রশ্ন ছিল না, তখন তো ছিল সরকারকে হটানো। হ্যাঁ, যেমন সরকারকে হটানোর পরে তার পরবর্তী পদক্ষেপ কি হবে এই হোমওয়ার্ক ছিল বলে আমার কাছে মনে হয় না। সেটাই, মানে মোহাম্মদ তানজিমউদ্দিন খান এই কথাটাই বলেছেন তার সাক্ষাৎকারে যে জুলাই আন্দোলনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক ছিল না। উনি এটা বললে তো হবে না, কারণ তার পরবর্তী ধাপগুলো তো আমরা সবাই মেনে নিছি। টাইম টু টাইম যখন সবাই মেনে নিছে তখন তো আপনি এখান থেকে পিছিয়ে পারবেন না। কারণ উনি যে বলছে ওটা তো জুলাইয়ের পরে, আন্দোলনের পর যখন সরকার আসলো, সংস্কার পরিষদ হলো, ঐক্যমত্য পরিষদ হলো, 6 মাস 7 মাস ধরে তারা যাতায়াত করলেন, লেফট রাইট করলেন, সব বুঝলাম। ইউনূস সাহেব অথর্ব সরকার, রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা বুঝলেন না কেন যে আমরা সংবিধানের বাইরে আছি? একবারও কি আপনি শুনছেন যে এই 7 মাস 8 মাস যে দৌড়ঝাঁপ দিল, একবারও গিয়ে কেউ বলছে ইউনূস সরকারের কাছে যে দেখেন সংবিধান মোতাবেক তো 3 মাসের মধ্যে নির্বাচন, আপনি লেফট রাইট করতেছেন কেন, আপনি নির্বাচন দিয়ে দেন? কেউ কি বলছিল? এখন আপনি যদি আমার কাছে বলেন, অফিসিয়াল তো ডকুমেন্ট আমার কাছে নাই, অফিসিয়াল ডকুমেন্ট তার কাছেও নাই, কিন্তু আমরা যদি কিছু প্রেক্ষাপট মিলাই বা কিছু বক্তব্য মিলাই, সৈয়দা রেজওয়ানা হাসান উনি কি বলছেন, উনি আমার জানা মতে প্রথম জামাতের নাম বলছিল, পরে শুনলাম উনি জামাতের কথা বলেন নাই। উনি বলছেন যে উগ্রপন্থী যারা, তারা যাতে মেইন স্ট্রিমে সোজা কথা পাওয়ারে আসতে না পারে সেটার জন্য যা করার সেটা করেছেন উনি। তার মানে ইঞ্জিনিয়ারিংটা এডমিটেড। আর ইঞ্জিনিয়ারিং করার পর যখন বিএনপি ক্ষমতা আসছে, তাহলে তো বিএনপিকে ক্ষমতা আনা হয়েছে তার কথা মতে। কারণ আপনি তো ইঞ্জিনিয়ারিং করার মানে কি, ইঞ্জিনিয়ারিং করার মানে কাকে ক্ষমতা আনবেন কাকে আনবেন না সেই সিদ্ধান্ত।
এখন উগ্রবাদীকে যদি আপনি না আনতে চান, সেটা তো আপনি অ্যাডমিট করছেন, আবার বলছেন এইটা যে আমি যদি কখনো মবের শিকার হই তাহলে পরে আমি জামাত এবং শিবির দায়ী থাকবে। তার মানে আপনি উগ্রপন্থী বলতে তাদেরকে মিন করছেন, বিরোধী দল তো তার আর তো কেউ ছিল না। উনি তো, আপনি তো ক্লিয়ার করেন নাই কোন দলটা। এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সেটা শেষ করে দিই। মাসুদ ভাইয়ের মনে হয় একটা থাকতে পারে, এটা ছোট টিপ্পনি থাকতে পারে আপনার। না, সেটা উনি নোটে রাখুক। আচ্ছা, তারপরে আসেন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি আসে, তাহলে ইঞ্জিনিয়ারিং আপনি ইঞ্জিনিয়ারিংকে এডমিট করি যদি আমি, তাহলে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জেতানো হয়েছে যদি উগ্রবাদীকে ঠেকানো হয়, তাহলে গণভোটকে ইঞ্জিনিয়ারিং করে না জেতানোর কোনো কারণ নাই কেন? এবং তাতে বিএনপি একমত হবে, কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার মধ্যে সে তো ম্যাক্সিমাম ভোট পাইছে, এবং বিএনপির তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, উনি কি বলছেন? গণভোটে ভোট দিবেন। তো গণভোটে ভোট দিলে এবং বিএনপি যদি গণভোটে তারেক রহমান সাহেবের কথায় দিয়ে থাকেন, তাহলে তো হা জিতবে, 1 নম্বর। 2 নম্বর, যদি হা ভোট ফেল করতো, মানে গণভোটটা টোটালি ফেল করতো, আর বিএনপি ক্ষমতায় যেত ইঞ্জিনিয়ারিং এর নামে, তাহলে এস্টাবলিশড হয়ে যেত যে বিএনপি গণভোটে হাতে ভোট দেয় নাই। সুতরাং সেই ইঞ্জিনিয়ারিং এর পার্ট যদি আমি ধরি, তাইলে গণভোটকে জিতাইতে যেমন বাধ্য হয়েছে, একইভাবে বিএনপিকেও ক্ষমতায় নিছে তারা ইঞ্জিনিয়ারিং করে, এবং বিরোধী দলকে ঠেকাইছে। এটা হলো আপনি যদি ইঞ্জিনিয়ারিংটাকে আমরা এডমিট করি, এখানে কোনো আর কোনো বিকল্প নাই। যেহেতু ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এবং ইঞ্জিনিয়ার সৈয়দা রেজওয়ানা হাসান সে নিজেও বলছে আমরা উগ্রবাদীকে যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে সেটার জন্য যা করার আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। এটা যদি বলে, তাহলে এই ইঞ্জিনিয়ারিং মানে তার মানে নির্বাচনটা, এটা তো শুধু উনি যে উগ্রবাদীদের ক্ষতি করলেন, কথার কথা বলছি। আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হইল, উনি কে উগ্রবাদীকে ঠেকানোর জন্য? আপনি তো ভোট দিবেন, ভোটে যদি উগ্রবাদী আসে, আমি তর্কের খাতিরে বলি উগ্রবাদী আসবে, কিন্তু আপনি ঠেকানোর কে? এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি বিরাট উপকার করছেন রাষ্ট্রের, ভালো কথা, উগ্রবাদীদেরকে ঠেকাইছেন, আপনি ঠেকাইছেন। উগ্রবাদীদের ঠেকানোর মানে আপনি তো শুধু উগ্রবাদীকে যে বঞ্চিত করছেন ক্ষমতায় যাওয়া তা নয়, যারা ক্ষমতায় গেছে সেই নির্বাচনটাকে বিতর্কিত করছেন। আপনি টোটাল নির্বাচনটা বিতর্কিত করছেন, এবং আজকে পর্যন্ত তাকে কেউ কিছু বলছে না। এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য একটা বিষয়, হুইচ ইজ ভেরি পেইনফুল। আপনি একটা নির্বাচনকে বিতর্কিত করে দিলেন, এবং আপনি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এনে দিলেন বিএনপিকে, যেহেতু উগ্রবাদীকে ঠেকাইছেন, এবং একইভাবে আপনি গণভোট হাক জয়যুক্ত করতে হবে। তা নাহলে প্রশ্ন আসবে যে তারেক রহমান সাহেব বলছিলেন প্রধানমন্ত্রী সাহেব ভোট দিতে, তাহলে গণভোট ফেল করে কেমনে? এই সব কিছু যদি আপনি মিলান, এখন এখান থেকে সরে যাওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই। এই গণভোটই মেনে নিতে হবে 1 নম্বর। এবং সংস্কার যদি সংবিধানে করতে হয়, তাহলে এইটাই হলো একমাত্র দরজা ঢোকার, অর্থাৎ সংস্কার পরিষদ হিসাবে ওত নিয়ে ওই সংস্কারের নামে আপনি সংবিধানে ঢুকবেন, নাহলে ওই সংবিধান ঢোকার কোনো স্কোপ রাখা হয় নাই। এবং তাদের সময় দেখেন যে মানে মোহাম্মদ তানজিমুদ্দিন খান তাদের সময় ইউজিসির সদস্য, সে বলছে যে গত 1.5 বছর উগ্রপন্থীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। তাহলে এখন এটার সাথে কি করে আপনি মিলাবেন? মানে যে গত 1.5 বছরে উগ্রবাদীদের রাজনৈতিক ক্ষমতায়ন করা হয়েছে, তর্কের ক্ষেত্রে তারটাই ধরে নিলাম যে ক্ষমতায়ন করা হয়েছে, সেটা তো শেষ পর্যন্ত নির্বাচনে ঠেকাই দিল। নির্বাচন ঠেকাই দিচ্ছে না, তার মানে কি ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় চলে যেত, সেটাকে ঠেকানো হয়েছে। উগ্রবাদীদেরকে সৈয়দা রেজওয়ানা ঠেকাইছেন।